আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম মিনহাস স্যার ইউটিউব চ্যানেলে। হ্যালো এসএসসি 2025 পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। এখন তো তোমরা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছো, কি তাই না? হ্যাঁ, তো তোমাদের এই পরিশ্রমকে খুবই সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য আমি তোমাদের কিছু গণিত বইয়ের এবং ইংলিশ বইয়ের কিছু তোমাদের সাজেশন নিয়ে আসবো এবং এই সাজেশনগুলোর সমাধানও নিয়ে আসবো। তো আজকে আমি তোমাদের গণিত বিষয়ের পরিসংখ্যান থেকে আমি 3টি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি এবং এই 3টি সৃজনশীল প্রশ্নের উত্তরও নিয়ে চলে এসেছি। আর যদি তুমি এই 3টি সৃজনশীল প্রশ্ন যদি নিজের ভিতরে আয়ত্ত করে নিতে পারো, তাহলে আশা করা যায় যে সকল বোর্ডের ক্ষেত্রে, তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, সকল বোর্ডের জন্য এই 3টি যদি পরিসংখ্যান তুমি পারো, তাহলে তুমি পরীক্ষাতে 2টি কমন পাবা, 100% 2টি কমন পাবা। তো আমি ধারাবাহিকভাবে তোমাদের সেই সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেগুলোর তোমাদের সমাধান করে দিব। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখো, তোমাদের 1 নং সৃজনশীলে আমি যেটা রেখেছি, নবম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। শ্রেণীব্যাপ্তি আর আমাদের গণসংখ্যা, এই যে একটা সারণী দেওয়া আছে। তারপরে আমাদের কোন প্রশ্নতে বলেছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। ঠিক আছে, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নং প্রশ্নতে বলেছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। আর গ নং প্রশ্নতে আমাদের বলেছে বিবরণ সহ গণসংখ্যা সারণী থেকে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো এটা হলো আমরা 1 নং প্রশ্নতে রেখেছি, অর্থাৎ যে 3টি সৃজনশীল দিয়েছি তার 1 নং সৃজনশীলটা রেখেছি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো সেটার কোন প্রশ্ন আমরা সমাধান করব, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো চলো আমরা সেটা শুরু করি। মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তোমরা একটা কথা মনে রাখবা, মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের প্রয়োজন হলো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। তো এই জন্য আমরা লিখলাম কোন সমাধান দেয় যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী। লিখে আমরা শ্রেণীব্যাপ্তিটা তো আমাদের দেওয়াই ছিল, আমরা লিখে ফেললাম এই বরাবর। গণসংখ্যাটা আমাদের দেওয়া ছিল, আর ক্রমযোজিত গণসংখ্যাটা দেখো কিভাবে বের করতে হয়। দেখো, এখানে আমাদের গণসংখ্যা 8 আছে না, আমরা ক্রমযোজিত গণসংখ্যা লিখবো 8 এবং এই গণসংখ্যার সমষ্টি যেটা পাবো 60, এটা লিখবো এখানে 60। প্রতিটার ক্ষেত্রে একই, যদি এখানে সমষ্টি 70 পেতাম, আমরা এখানে লিখলাম 70। তারপরে এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব কিভাবে, এই যে এই 8 আর 12 এই দুইটা যদি আমরা যোগ করি, তাহলে এই ঘরের আমাদের ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাব 20। 8 আর 12 যোগ করে 20 পেলাম। এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা যদি বের করতে চাই আমরা, তাহলে 20 আর 20 যোগ করে আমরা কত পাবো, 40। আবার এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে চাইলে আমরা 40 আর 10 যোগ করলে হচ্ছে আমাদের 50। আর এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে চাইলে 50 আর 6 56। আর এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা বের করতে চাইলে তাহলে আমরা কি করব, 56 আর 4 60। তো ক্রমযোজিত গণসংখ্যা ঠিক হয়েছে কিনা, এটা ঠিক হয়েছে কিনা আমার বোঝার একটা ট্রিক্স হলো যে গণসংখ্যার প্রথমে যেটা থাকবে সেটাই ক্রমযোজিত গণসংখ্যা হবে এবং গণসংখ্যার মোটটা হবে শেষের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে দেখো, যেহেতু আমরা এখানে মোট গণসংখ্যা পেয়েছি জোড় সংখ্যা, তাই আমরা জোড় সংখ্যা হলে n/2 দ্বারা তাকে ভাগ করব। আর যদি আমরা এখানে মোট গণসংখ্যাটা যদি বিজোড় পাইতাম, সাপোজ 59 পেয়েছি, তাহলে আমরা কি করব, n+1/2 এভাবে আমরা যোগ করব। অর্থাৎ জোড় হলে n/2 আর বিজোড় হলে n এর সাথে আমরা 1 যোগ করে দিব, /2। তো যেহেতু জোড় সেহেতু আমরা 2 দ্বারা ভাগ করে ফেলেছি আর কি, ভাগ করে আমরা 30 পেলাম। তো এই যে 30 যেটা পেলাম, তো এই যে 30 যেটা পেলাম আমি, এই 30তম ক্রমযোজিত গণসংখ্যা কোথায় আছে এটা আমাদের দেখতে হবে এবং ওই শ্রেণীটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। তো দেখো 30তম ক্রমযোজিত গণসংখ্যা কোথায় আছে, এখানে 20। তাহলে এই 20 পর্যন্ত শেষ, আর এখানে 40, তার মানে 20 এর পর থেকে অর্থাৎ 21 থেকে 40 পর্যন্ত আমাদের এখানে আছে। তার মানে 21 থেকে 40 এর ভিতরেই তো আমাদের 30 আছে। তো এই বরাবর হলো আমাদের, এটা হবে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমরা n কে 2 দ্বারা ভাগ করে যে মানটা পেলাম, সেই ক্রমযোজিত গণসংখ্যার মান বরাবর আমরা যে শ্রেণী ব্যাপ্তিটা পাবো সেটাই হবে আমাদের মধ্যক শ্রেণী। তাই আমি লিখলাম যে 30তম পদটি, দেখো 30তম পদটি আছে হলো 61 থেকে 65তম শ্রেণীতে, অর্থাৎ 61 থেকে 65তম শ্রেণীতে। তারপরে দেখো অর্থাৎ মধ্যক শ্রেণী 61 থেকে 65, এই যে আমরা লিখলাম মধ্যক শ্রেণী 61 থেকে 65। তারপর মধ্যক শ্রেণীর মধ্যমান, অর্থাৎ
কোনো কিছুর মধ্যমান নির্ণয় করার সূত্রটা হলো শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2। তো দেখো এই যে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2, এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করতে বলতে পারতো, তাও আমরা একই সূত্র অ্যাপ্লাই করতাম যে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2। তো উচ্চ সীমা আমরা প্রচুরক শ্রেণীর কোনটা দেখো তো, 61 বড় না 65 বড়, 65, তাই 65 কে লিখেছি, তারপরে প্লাস 61 ডিভাইডেড 2, এই দুইটা যোগ করে পেয়েছি আমরা 126, আর নিচে 2 কাটাকাটি করে আমরা পেলাম 63। তাহলে তাহলে আমরা কত পেলাম? 63। আমাদের বলেছিল যে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা কত পেলাম? 63। এটাই আমাদের ক নং প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নতে আমাদের বলেছে যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। তো খ নং সমাধান দিয়ে লিখলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। তো তোমরা একটা জিনিস মনে রাখবা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যদি আমাদের বলা হয়, তাহলে আমাদের 5টি জিনিস প্রয়োজন। যদি আমাদের, আমি আবারও রিপিট করতেছি, যদি আমাদের সারণী থেকে, এরকম সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে, তাহলে আমাদের 5টি জিনিস দরকার। সেটা হলো শ্রেণীব্যাপ্তি, তারপরে হলো আমাদের শ্রেণী মধ্যমান, তারপরে গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুতি, আর লাস্টেরটা হলো আমাদের গণসংখ্যা ধাপ বিচ্যুতি। তো দেখো সেগুলি আমি লিখেছি, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান যাকে xi দ্বারাও প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, ধাপ বিচ্যুতি। আর ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটা হলো uy = xi - a ডিভাইডেড h। xi হলো মধ্যমান, এটা হলো আনুমানিক গড়, আর h টা হলো শ্রেণী ব্যবধান। আর fi uy টা হচ্ছে, fi হলো গণসংখ্যা আর uy টা হলো ধাপ বিচ্যুতি। এই দুইটা গুণ করে আমরা লিখবো। তো দেখো শ্রেণীব্যাপ্তি তো আমাদের এখানে দেওয়াই আছে প্রতিটা ঘরে, সেগুলো আমরা লিখে ফেলছি। আর তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা যে আসলে আমরা ঘর আসলে কয়টা দেখাবো। তো দেখো এখানে গুনবা তোমরা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ঘর আছে, তাহলে তুমি এই বরাবর 7টা দিবা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এভাবে ঘর অঙ্কন করবা। তো দেখো মধ্যমান গুলো বের করার আমাদের একটা সূত্র আছে। আমি কোন নং প্রশ্নতেই বললাম মধ্যমান নির্ণয়ের সূত্রটা হলো যে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2। যে শ্রেণীব্যাপ্তির আমরা মধ্যমান নির্ণয় করব, সেই শ্রেণীব্যাপ্তিটার আমাদের উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2 করব। দেখো তো এই শ্রেণীর যদি আমি মধ্যমান নির্ণয় করতে যাই, তাহলে উচ্চ সীমা হলো আমার 55, তাহলে 55 উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা 51 প্লাস আমার 51, তারপরে ডিভাইডেড 2 সমান সমান দাও, তাকে ভাগ 2 দাও, তাহলে দেখো আমার 53 চলে এসে গেল আর কি। তারপরে সেম ভাবে এর পরবর্তীটা আমরা কিভাবে বের করব, দেখো উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2, তাহলে উচ্চ সীমা আমার 60 প্লাস আর নিম্ন সীমা হলো আমার 56 সমান সমান ভাগ 2, আমি পেলাম হলো 58। তো এভাবে আমরা ক্রমান্বয়ে মধ্যমানগুলো বের করব। আর তোমরা যদি একটা ট্রিক্স জানতে চাও, যে দেখো এই প্রথম মধ্যমান থেকে দ্বিতীয় মধ্যমান কতটুকু করে বৃদ্ধি পেয়েছে, দেখো 53 54 55 56 57 58 5 করে, তাহলে প্রত্যেকটা বারে আমাদের 5 5 করে বৃদ্ধি পাবে। তো 58 সাথে যদি আমি 5 যোগ করি, 58 59 60 61 62 63, আবার দেখো 63 সাথে যদি 5 যোগ করি, তাহলে 63 64 65 66 67 68, এভাবেও তুমি মধ্যমানগুলো নির্ণয় করতে পারো। আর গণসংখ্যা তো আমাদের দেওয়াই থাকে সারণীগুলোতে। তো দেখো 8 প্রথম ঘরে 8 12 এভাবে আমি লিখছি এবং এটার সমষ্টিটা লিখছি। আর ধাপ বিচ্যুতিটা বের করার সূত্র হলো, দেখো ধাপ বিচ্যুতি নির্ণয় করার সূত্র হলো আমাদের uy = xi - a ডিভাইডেড h। আমরা এই যে এই ঘরের প্রথম ঘরের আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব, তাহলে প্রথম ঘরের আমাদের xi এর মানটা কত দেখো তো 53, তো আমরা এটা এখানে লিখে ফেলবো 53। আর এই যে এ দ্বারা প্রকাশ করা হয় আনুমানিক গড় অথবা অনুমিত গড়। তো দেখো এই আনুমানিক গড়টা আমাদের এই মধ্যমানের ভিতরে ধরতে হবে। তো আমি এখন কোনটাকে আনুমানিক গড় ধরবো, তুমি মনে রাখবা যে যার গণসংখ্যা সবচাইতে বেশি দেখবা, সেই বরাবর শ্রেণী মধ্যমানটাকেই তুমি আনুমানিক গড় ধরে তার পাশে একটু আরো চিহ্ন দিয়ে তুমি এ লিখে দেবা, ঠিক আছে। তো দেখো এই গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা 20, তাহলে ওই বরাবর মধ্যমান যেটা থাকবে সেটাকে আমি আনুমানিক গড় ধরবো, এটা একটা ট্রিক্স। তাহলে দেখো আনুমানিক গড় আমি কত পেলাম 63, আর এই হলো শ্রেণী ব্যবধান কত করে বৃদ্ধি পেয়েছে, 51 থেকে 55 5 করে, তাই আমি 5 এখানে লিখে দিলাম। তো দেখো তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি,
তো 53 মাইনাস 63 ভাগ -10, তাকে আমরা ভাগ দিব হলো 5, আমরা পেলাম -2। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম -2, এই যে আমরা লিখেছি -2। তো এটা হলো আসলে ধাপ বিচ্যুতি বের করার আর কি সূত্র থেকে কিভাবে নির্ণয় করতে হয়। তো আমি তোমাদের একটা খুব সহজ একটা ট্রিক শিখাবো, যে ট্রিক্সটা তোমরা ফলো করলে তোমাদের সময়ও বাঁচবে এবং খুব দ্রুত অঙ্কটা তোমরা ধাপ বিচ্যুতিটা নির্ণয় করতে পারবে। তো দেখো, তুমি তুমি যে বরাবর আনুমানিক গড়টা ধরবে সেই বরাবর ধাপ বিচ্যুতিটা নিবে কত? 0। তার উপরের ঘরে গেলে -1 -2, এভাবে -1 -2 -3 -4, এভাবে তুমি উপরের দিকে উঠবা। আর 0 থেকে নিচে আসলে 1 2 3, এগুলো মাইনাস হবে না আর কি, ধনাত্মক হবে, 1 2 3 4 হবে। যদি আমার এখানে আরেকটা ঘর থাকতো তাহলে আমার +4 হতো, আরেকটা ঘর থাকলে আমার 5 হতো, 5 এর পরে আরেকটা ঘর থাকলে 6 হতো, এভাবে আমার বৃদ্ধি পেত। আর যদি আমি উপরের দিকে কল্পনা করতাম, উপরের দিকে, তাহলে এর পরের ঘরে আমাদের কত হতো? -3, তারপরে -4 -5 -6, এভাবে যতগুলো আমাদের ঘর থাকবে এভাবে আমরা বৃদ্ধি করলে হয়ে যাবে। তাহলে দেখো, এই ক্যালকুলেশনটা আমাকে আর করার প্রয়োজন হচ্ছে না। আমি কি বললাম, যে আনুমানিক গড় যে বরাবর ধরবা, যে ঘরে ধরবা, সেই বরাবর ধাপ বিচ্যুতি 0, উপরে -1 -2 -3 -4 এভাবে বৃদ্ধি পাবে, নিচে 1 2 3 এভাবে বৃদ্ধি পাবে। আর তারপরে দেখো এফআই টা হচ্ছে হলো আমাদের, এফআই হলো গণসংখ্যা আর ইউআই হলো ধাপ বিচ্যুতি, এই দুইটার গুণফল। তো 8 আর 2 গুণ করে আমরা পেলাম -16, 12 আর 1 গুণ করে 12 কে 12, 20 আর 0 গুণ করলে 0 হয়, 10 আর 1 গুণ করলে 10, 6 আর 2 গুণ করলে 12, আর 3 আর 4 আর 3 গুণ করলে 12। তো এই কয়েকটার আমরা আগে বিয়োগ বিয়োগ আর যোগ করে আমরা ক্যালকুলেশন পেলাম কত? 6। এখন দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের আমাদের যে সূত্রটা, সেটা হলো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, অথবা এটাকে আমরা এখানে একটু কমা দিয়ে x বারও লিখতে পারি, x বার ইকুয়াল টু, এই যে আমি x বার লিখেছি, এটাকে x বার দ্বারা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অর্থাৎ গড় প্রকাশ করা হয়। তো দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড n ইনটু h। তো আমি এখানে তথ্যগুলো লিখছি। দেখো, a কে আমরা কি ধরেছিলাম? আনুমানিক গড় কত ধরেছিলাম? 63 লিখলাম। সামেশন fi ui আমরা কত পেলাম? 6 লিখলাম। তারপরে আমরা গণসংখ্যার সমষ্টি n কত পেলাম? 60 লিখলাম। আর h টা হচ্ছে হলো আমাদের শ্রেণী ব্যবধান, অর্থাৎ 51 থেকে 55 কত করে বৃদ্ধি পাচ্ছে, তারপর শ্রেণী ব্যাপ্তি 56 থেকে 60 কত করে বৃদ্ধি পাচ্ছে, এগুলো। তো আমি এটা লিখলাম, লেখার পরে এর স্থলে এর মান, সামেশন অফ fiu এর জায়গায় fiu এর মান, আমি শুধু এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন, আমি যার যেটা মান সেটা বসাই দিয়েছি। তারপরে দেখো, 63 কে ঠিক রেখেছি, এর নিচে কিছু নাই, মানে 1 ছিল, তাহলে 5 6 30 আর নিচে 60। 63 কে ঠিক রেখে 30 দিয়ে 60 কে ভাগ করে আমি 0.5 পেয়েছি, এই দুইটা যোগ করে আমি 63.5 পেয়েছি। তো আমাদের সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। তো আমরা সারণী থেকে এভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলাম। আর এই অঙ্কটা তোমাদের এতটাই গুরুত্বপূর্ণ, সকল বোর্ডে এটা মনে হয় পড়ে গেছে 2025 সালে সকল বোর্ডে। তাই এই খ নং প্রশ্নটি তোমরা একটা করলে সারণী থেকে এই একই ভাবে আমরা সবগুলো করতে পারবো। তো এরপরে আমরা দেখো গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্নতে আমাদের বলেছে যে বিবরণ সহ গণসংখ্যার সারণী থেকে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো একটা বিষয় তোমরা মাথায় রাখবা, বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের তিনটি জিনিস লাগে, একটা হলো শ্রেণীব্যাপ্তি, একটা হলো মধ্যমান, আর একটা হলো আমাদের গণসংখ্যা। কি কি বললাম? শ্রেণীব্যাপ্তি, মধ্যমান আর গণসংখ্যা। ডিয়ার স্টুডেন্ট, আমাদের বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের তিনটা বিষয় লাগে, একটা হলো শ্রেণীব্যাপ্তি, আর একটা হলো শ্রেণী মধ্যমান, আর একটা হলো গণসংখ্যা। তো দেখো, এটা আমরা এভাবেও লিখলে পারতাম যে ক্ষয় এর সারণী হতে পাই, কারণ ক্ষয়ের সারণীতে আমাদের এই তিনটা তথ্যই ছিল। তো তারপরে আমি আলাদা করে লিখে দিয়েছি, যদি তোমরা বলতা যে ক্ষয়ের সারণী ব্যবহার করে পাই, তারপরে এই গ্রাফ পেপারটা অঙ্কন করতে, তাও হতো, কিন্তু আমি তোমাদের জন্য আবার আলাদা করে এটা অঙ্কন করলাম। আর এটা কিভাবে মধ্যমান গণসংখ্যা নির্ণয় করতে হয় এটা তোমরা জানো। তারপরে এখন আমরা এই যে ছক কাগজে আমরা এখন বহুভুজ অঙ্কন করব। তো এই বহুভুজটা আসলে কিভাবে অঙ্কন করছি দেখো একটু। তো দেখো, এই গ্রাফ পেপারে, তো দেখো আমরা এটা বহুভুজ অঙ্কনের জন্য একটা গ্রাফ পেপার নিয়েছি। তো প্রথমে আমরা এই যে একটা এই লাল দাগ বরাবর একটা টান দিয়েছি, এটাকে আমরা এক্স অক্ষ ধরেছি, আর একটা দাগ দিয়েছি, এটাকে আমরা ওয়াই অক্ষ দিয়েছি। দেওয়ার পরে দেখো, আমাদের এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি শ্রেণী মধ্যমান, অর্থাৎ
এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান নিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিয়েছি, এবং শ্রেণী মধ্যমানের আমরা কি করেছি, এক একক ধরেছি। প্রত্যেক ঘরকে আমরা কি ধরেছি, এক একক, গণসংখ্যাতেও আমরা এক একক ধরেছি। তবে আমাদের বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে আমাদের প্রথমের শ্রেণী মধ্যমান ছিল 53, তার থেকে আমাদের পূর্বের শ্রেণীর মধ্যমানটা বের করে নিতে হবে, এবং শেষের শ্রেণী ছিল 78, তার পরের শ্রেণীর মধ্যমানটা আমাদের বের করে নিতে হবে। এটা আমাদের মধ্যমানের ক্ষেত্রে বের করে নিতে হবে, আর এটা শুধু আমাদের বহুভুজের ক্ষেত্রেই। তো একটা বহুভুজ করলাম, মনে করো সাপোজ আরেকটা বহুভুজে আমার এখানে মধ্যমানের এখানে মান এসেছে 48, এবং 5 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি ওই 48 থেকে 5 মাইনাস করলে আমি পূর্বের শ্রেণী পাবো, এবং শেষের শ্রেণী থেকে 5 যোগ করলে আমরা পরের শ্রেণী পাবো। আর যদি 10 শ্রেণী ব্যবধান হতো, তাহলে আমরা 10 মাইনাস করতাম এবং শেষে 10 আমরা কি করতাম, যোগ করে দিতাম। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, শ্রেণী মধ্যমানে এসে যে প্রথম আমাদের যে মধ্যমানটা থাকবে তার পূর্বের শ্রেণীর মধ্যমান এবং শেষের শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমানটা বের করে সেখান থেকে আমাদের লেখা শুরু করতে হবে। আমাদের শ্রেণী মধ্যমান ছিল 53, তার পূর্বের শ্রেণী মধ্যমান 48, তারপরে 53, 58, 63, 68, 73, 78, এবং শেষের শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমানটা হলো 83। এটা আমরা লিখে ফেলছি। আর ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতি এক ঘরকেও এক একক ধরেছি গণসংখ্যা নেওয়ার জন্য। তো এই যে দেখো 1 2 3 4 5, এই জন্য 5 10 15 20 25 এভাবে আমি দিয়েছি। শ্রেণী মধ্যমানের প্রথমে 53তে আমাদের গণসংখ্যা ছিল 8, তাই আমরা কি করেছি, 53 যেখানে আছে সেই বরাবর দেখো এখান থেকে এই পর্যন্ত 5 6 7 8 এখানে একটা আমরা ইয়ে দিয়েছি আর কি, এখানে একটা ফোঁটা দিয়েছি। আর এগুলো অবশ্যই তোমাদের পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং ক্যামেরাতে একটু ক্লিয়ার আনার জন্য আমি এটা কলম দিয়ে করছি আর কি। তারপরে দেখো 58তে আমাদের মধ্যমানে আমাদের গণসংখ্যা আছে 12, এই যে 58 দাগ, 58 দাগে আমাদের এই যে 5 5 10, এই যে 10 আর 11 12 এখানে ফোঁটা দিয়েছি। 63 ঘরে আছে আমাদের, দেখো 63 দাগে আছে হলো 20, 5 10 15 20, এই যে আমাদের 20। এবং দেখো আমাদের 68 দাগে আছে হলো আমাদের 10, তাহলে 5 5 10, এই যে 10, এই যে এখানে 10 এর ফোঁটা দিয়েছি। 73 এর দাগে আছে আমাদের দেখো 6, 5 আর 1 6, এবং 78 এর দাগে আছে আমাদের 4। তো এক দেখো এই যে 78 1 2 3 4। তো তারপরে আমরা কি করছি, এই যে এই 48 থেকে আমরা প্রথমের বিন্দুতে আমরা মিলিয়ে দিয়েছি, তারপরে এখান থেকে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু অবশ্যই আমরা এগুলো স্কেল দিয়ে মিলে দিব, আমরা মিলে দিয়েছি। আর এই যে আমাদের 48 এর পূর্বে যে আমাদের ঘরগুলো আছে এগুলো বোঝাতে আমরা ছেদচিহ্ন ব্যবহার করেছি। তো এটাই হলো আমাদের বহুভুজ অঙ্কন। আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিব, সবগুলোর ক্ষেত্রে একই। পরে আমাদের বিবরণটা দেখো, আমরা যা লিখেছিলাম তাই অঙ্কন করছি, তাই এখানে বিবরণ দিয়েছি যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান আমাদের নির্ণয় করতে হয় বহুভুজ অঙ্কন করতে যায়। তাই দেখো আমাদের প্রথম শ্রেণী আমাদের এখানে মধ্যমান ছিল শ্রেণী মধ্যমান 53, তার পূর্বের শ্রেণীর মধ্যমান আমরা 48 বের করেছি, এবং শেষের শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান আমরা 83 বের করেছি। অর্থাৎ আমাদের শেষের শ্রেণী ছিল 78, এবং এই 78 এর পরের শ্রেণী যেহেতু 5 করে বেড়েছে, তো 78 এর সাথে 5 যোগ করলে আমরা পাই 83। তো এই যে দেখো আমরা 83 লিখেছি। তারপর এটা একটা আমাদের ছক কাগজ, তাই লিখেছি ছক কাগজে এক্স অক্ষ বরাবর, এই যে এটাকে এক্স অক্ষ ধরেছি, এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে, এই যে আমাদের ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে আমরা শ্রেণী মধ্যমানের এক একক ধরেছি। এই বরাবর শ্রেণী মধ্যমান নিয়েছি, তাই শ্রেণী মধ্যমানের এক একক। এবং ওয়াই অক্ষ বরাবর, এই যে এই অক্ষ বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি, প্রতি ঘরকে, এই প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে আমরা বহুভুজটি অঙ্কন করেছি। তো দেখো অঙ্কন আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে গণসংখ্যার এক একক ধরে বহুভুজ অঙ্কন করা হয়েছে, যার মূলবিন্দু থেকে, মূলবিন্দু মানে এই যে আমি একটা ও দিয়েছি, ও থেকে 48 পর্যন্ত এর পূর্বের ঘরগুলো আছে বুঝাতে আমরা কি করেছি, বুঝাতে ছেদচিহ্ন ব্যবহার করা হয়েছে। এই যে এটাকে ছেদচিহ্ন বলা হয়, ব্যবহার করা হয়েছে। তো বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে তুমি যদি মনে করো আমি এটা আর এটা অঙ্কন করব, বিবরণ আমি দিব না, তাহলে তোমাকে 2 মার্ক, এখান থেকে 4 মার্কের ভিতর থেকে 2 মার্ক কেটে দেওয়া হবে। যদি বিবরণ চাই, আর তাহলে বিবরণ আর এটা এই গ্রাফ পেপারে দুইটা সহকারে যদি তুমি দিতে পারো, তো তবেই তোমাকে 4 এর ভিতরে 4 দিবে। তো এটা খুব কঠিন না, একটা শিখলে সবগুলা একই কোয়ালিটির, কোনো ভিন্নতা নেই। এরপরে আমরা আমাদের যে 2 নম্বর গুরুত্বপূর্ণ সৃজনশীল আছে সেটা নিয়ে আলোচনা করব। আর এই 3টা সৃজনশীল যদি তোমরা নিজের ভিতর আয়ত্ত রাখতে পারো, তাহলে তুমি 2টাই কমন পাবা, তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন।
তুমি রাজশাহী বোর্ড হও, ঢাকা বোর্ড হও, কুমিল্লা বোর্ড হও, তুমি দিনাজপুর বোর্ড হও, তুমি বরিশাল বোর্ড হও, তুমি চিটাগং বোর্ড হও, যেই বোর্ডেরই হও না কেন, তুমি পরিসংখ্যান থেকে এসএসসি 2025 সালে দুইটাই কমন পাবা, মাস্ট বি, অবশ্যই অবশ্যই পাবা। তো আমি প্রথমটা আমি শিখালাম, এখন আমি দ্বিতীয়টা শেখাবো। 2 নং প্রশ্নের আমাদের একটা সারণী দেওয়া আছে এবং ক নং প্রশ্নতে বলেছে যে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো মধ্যমান নির্ণয়ের সূত্রটা আমি বলেছিলাম তোমাদের যে কোন শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমাকে প্লাস নিম্ন সীমা ডিভাইডেড 2 করলে আমরা সেই শ্রেণীর মধ্যমানটা পেয়ে থাকি। তো আমাদের বলছে যে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো আমরা জানি যে এই সকল সারণী দেওয়া থাকলে সারণীতে যার গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হয় প্রচুরক শ্রেণী। তো এখানে সবচেয়ে দেখো প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক হলো 24, তাহলে যা কততম শ্রেণীতে অবস্থিত? 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে এটা আমাদের প্রচুরক শ্রেণী। তো গণসংখ্যা যেখানে বেশি থাকবে সেটাই আমাদের প্রচুরক শ্রেণী হবে। আর এই প্রচুরক শ্রেণীতে যদি আমাদের বলতো প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করো, তাহলে 70 প্লাস 61 ভাগ 2 দিলে আমরা পেয়ে যেতাম। যেহেতু আমাদের বলেছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী, তাহলে পূর্বের শ্রেণী কোনটা? 51 থেকে 60। তাই আমরা এখানে লিখতেছি যে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী 51 থেকে 60। অতএব প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান উচ্চ সীমা 60 প্লাস নিম্ন সীমা 51, একে ডিভাইডেড 2। তো দেখো এখন এই দুটা যোগ করে আমরা অ্যানসার কত পেলাম? এখানে আমরা অ্যানসার পেলাম যোগ করে ভাগ করে 55.5। তো এটাই হলো আমাদের প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান। আবার পরের শ্রেণীর বললে আমরা এটা যদি প্রচুরক শ্রেণী হয়ে থাকে তাহলে পরের শ্রেণী এটা, তাহলে উচ্চ সীমা 80 প্লাস নিম্ন সীমা 71 ভাগ 2 ক্যালকুলেশন করলেই হবে। আর পূর্বের বললে আমরা কি করতাম? 51, এখানে 51 আর 60, তাহলে 60 প্লাস 51 যে করেছি। আর প্রচুরক শ্রেণীর কথা বললে যেহেতু এটা গণসংখ্যা সর্বাধিক বার আছে, তার মানে এটাই প্রচুরক শ্রেণী, তাহলে 70 প্লাস 61 ডিভাইডেড 2 করলে আমরা প্রচুরক শ্রেণীর মধ্যমান পেয়ে যেতাম। তো এটা আমাদের ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। বলেছে আমাদের সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী হতে আমাদের কি নির্ণয় করতে বলছে? মধ্যক নির্ণয় করতে বলেছে। তো চলো, তো দেখো আমাদের সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলছে, তাই আমরা মধ্যক নির্ণয়ের জন্য যে সারণী, আর মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা, এই মোট 3টা বিষয় আমাদের জানতে হবে। তো দেখো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা তো আমাদের এখানে দেওয়াই আছে, আর আমরা ঘর কয়টা অঙ্কন করব? দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা দেওয়া আছে, আমরা এখানেও 7টাই ঘর অঙ্কন করব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আর শ্রেণীব্যাপ্তিটা আমাদের দেওয়া আছে, আমরা তার ঘরে লিখলাম, গণসংখ্যাটা আমরা গণসংখ্যার ঘরে লিখলাম। আর ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম, প্রথমের গণসংখ্যা যা থাকবে ক্রমযোজিত প্রথম ঘরের গণসংখ্যা তাই হবে। দ্বিতীয় ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হবে 7 আর 13 যোগ করলে আমরা কত পাচ্ছি? 20। আবার এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হবে এই 20 আর 12 যোগ করলে আমরা কত পাবো? 30 আর 2 32। আর এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা আমাদের হবে দেখো 32 আর এই 24 যোগ করলে আমরা পাবো, তো দেখো 32 প্লাস 24 আমরা কত পেলাম? 56। এই ঘরের আমরা গণসংখ্যা পেলাম 56। আর এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা কত পাবো? 56 আর 9 যোগ করলে আমরা কত পাবো? প্লাস আমরা 9, আমরা পাচ্ছি 65। আর 65 আর 5 যোগ করলে আমাদের হচ্ছে 70। তো এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যার গুলো বের করে নিব মান। তারপরে এখন আমাদের মধ্যক নির্ণয় করতে বলেছে, তো আমরা যেহেতু n আমাদের জোড় সংখ্যা, তাহলে অতএব n/2 বের করতে হবে। এই যে আমরা যে 35টা পেলাম, এই 35তম পদের মানই হবে আমাদের মধ্যক। তাহলে দেখো এই 35টা আমরা কোথায় দেখবো? ক্রমযোজিত গণসংখ্যায় দেখবো। তো ক্রমযোজিত গণসংখ্যায় দেখো এখানে 32 পর্যন্ত শেষ, এই 56-এর ভিতরে আমার 35 আছে, তাহলে এই বরাবর আমার যেটা থাকবে সেটা হবে মধ্যক শ্রেণী। তাই আমি লিখলাম অতএব মধ্যক শ্রেণী হলো এই 56-এর ভিতরে 35 আছে, তাহলে এটা হলো আমাদের মধ্যক শ্রেণী। মধ্যক নির্ণয়ের সূত্রটা হলো L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখানে L টাকে বলা হয় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমার 61, তাই লিখেছি 61। n/2 তো আমরা এখানে ভাগ করে 35 পেলাম, সেটা লিখেছি। fc হলো আমাদের দেখো fc হলো ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এটা হলো আমাদের fc, অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর fm টা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে fm। এগুলো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে দিচ্ছি,
তোমরা যেন এখানে এগুলো না দিলেও চলবে। এফসি আর এফএম তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি দিয়েছি, তোমরা না দিলেও চলবে, এখানে টিক চিহ্ন তোমরা না দিলেও চলবে। তারপরে দেখো এল এর স্থলে এল এর মান 61, n/2 এর মান 35, এফসি এর মান 32। এই শ্রেণী ব্যবধান কত করে বৃদ্ধি পাচ্ছে? 31 থেকে 40 10 করে। তো এইচ এর মান 10 আর এফএম এর মান আমাদের 24। এই লাইন থেকে আমার এই লাইনের পরিবর্তন হলো, দেখো 61 কে ঠিক রেখেছি আর এখানে আমি 3 পেয়েছি আর 35 থেকে 32 মাইনাস করে 3 আর যা আছে তাই। তারপরে দেখো এই 3 আর 10 উপরে 30 আর নিচে 24 হলো 61, তারপরে এটা ভাগ করে এটা পেয়েছি, এটা যোগ করে আমরা এটা অ্যান্সার পেয়ে গেলাম। তো এরপরে আমরা গ নং প্রশ্ন দেখব, প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো বর্ণনা সহ। তো একটা কথা মনে রাখবে, আমাদের অজীব রেখা অঙ্কন করতে গেলে তিনটি বিষয় লাগতেছে, সেটা হলো শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। তো দেখো আমাদের খ নং প্রশ্নতে এই যে শ্রেণীব্যাপ্তি আছে দেওয়া, গণসংখ্যাও আছে, ক্রমযোজিত গণসংখ্যাও আছে, তাই আমরা কি করব, আর আলাদা করে এটা আমাদের ছক তৈরি করতে হবে না, তাই আমরা লিখব ক্ষয় এর সারণী ব্যবহার করে। আমরা কি লিখব? ক্ষয় এর সারণী ব্যবহার করে। আবার যদি তোমরা মনে করো না আমরা লিখব, তাও হবে। অজীব রেখা অঙ্কনের জন্য সারণী। তো অজীব রেখা অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা আমাদের প্রয়োজন। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন। তো এই যে দেখো ছক কাগজ, এই ছক কাগজে আমরা এক্স অক্ষ বরাবর নিব শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা, এখানে এক্স ও আর এক্স, সরি এখানে আমি এক্স প্রাইম দিব, আর ওয়াই প্রাইম ও আর ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আমরা নিব হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা এগুলো আমাদের নিতে হবে। শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যাপ্তি একই বিষয়। তো দেখো এই যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানের এখানে আমাদের শুরু হয়েছে কোথায়? 31 থেকে শুরু হয়েছে, তারপরে উচ্চ সীমাগুলো আমাদের 40 50 60 70 80 90 এগুলো। তো আমরা এখানে যে শ্রেণী ব্যাপ্তি যেখান থেকে শুরু হবে আর কি, মনে করো যে সেখান থেকে আমাদের লেখা শুরু করতে হবে। তো দেখো 31 থেকে 40, তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যে শ্রেণী ব্যবধানটা প্রথম শ্রেণী ব্যবধান থাকবে তার থেকে আমাদের পূর্বের শ্রেণী ব্যবধানটি নির্ণয় করে তার উচ্চ সীমা থেকে লেখা আমাদের শুরু করতে হবে অজীব রেখা অঙ্কনের জন্য। তো সেটা 21 থেকে 30 হবে পূর্বের শ্রেণী ব্যবধানটি। তো এই যে এই পূর্বের শ্রেণী ব্যবধানের 21 থেকে 30 এর উচ্চ সীমা হলো 30। তো আমরা 30 থেকে ছক কাগজে লেখা শুরু করব। তো এটার জন্য আমাদের আর একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা হলো যে আমাদের প্রথম শ্রেণী ব্যাপ্তি যেখান থেকে শুরু, অর্থাৎ 31 থেকে শুরু হয়েছে, এখানে যা থাকবে তার থেকে এক আমরা মাইনাস করে দিব, মাইনাস করে দিয়ে 30 হবে। তাহলে 30 থেকে আমরা লেখা শুরু করতে পারি। আবার 30 থেকে তারপরে উচ্চ সীমাগুলো লেখা শুরু করব। তাহলে 30, তারপরে আমাদের উচ্চ সীমা 30 এর প্রথম ঘরে 30 লিখবো, উচ্চ সীমা 40 50 60 70 80 90, এভাবে আমরা শ্রেণী ব্যবধানে উচ্চ সীমাগুলো এক্স অক্ষ বরাবর বসিয়ে দিব। তো দেখো আমি তোমাদের অ্যারো চিহ্ন দিয়ে আরো বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এই বরাবর আমরা লিখবো। তো প্রথমে যদি আমাদের 31 আছে তাহলে তার থেকে এক আমরা মাইনাস করে দিব, মাইনাস করে দিয়ে 30 থেকে লেখা শুরু করব। যদি প্রথমে আমাদের 32 থাকতো তাহলে এক মাইনাস করে দিয়ে 31 থেকে লেখা শুরু করতাম, তারপরে এই বরাবর উচ্চ সীমা লেখা শুরু করে দিতাম আর কি। তাহলে আমাদের ছক কাগজে অজীব রেখা অঙ্কনের জন্য আমরা কি করব, শ্রেণী ব্যবধানের যে উচ্চ সীমাটা আছে সেটা আমাদের লিখতে হবে, এবং যে শ্রেণী ব্যাপ্তি থেকে শুরু হবে তার থেকে এক আমরা মাইনাস করে দিয়ে তারপরে উচ্চ সীমাগুলো লেখা শুরু করব। যেমন 30 মাইনাস করে দিলে তারপরে আমরা পাচ্ছি 40, তারপরে এভাবে ক্রমান্বয়ে দেখো 50, তারপরে আমরা পাবো 60 70 80 90, এভাবে লিখবো। আর ওয়াই ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যাটি বসিয়েছি। তো 40 এর ঘরে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা 7 আছে, আমরা 7 এ একটা বিন্দু দিলাম। আর তারপরে আমাদের 50 এর ঘরে আছে হলো 20, 20 এ একটা আমরা বিন্দু দিলাম। তারপরে আমাদের 32 আছে, তারপরে আমাদের 70 এর ঘরে আছে হলো 56, তারপরে দেখো শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা 70 ঘর 56। এবার 80 এর ঘরে আমাদের আছে 65, তো আমরা এখানে 65 দিলাম। আর এখানে আমাদের 90 এর ঘরে আছে 70, আমরা 70 দিলাম। আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের প্রতি আমরা এক ঘরকে আমরা এক একক ধরে আমরা এখানে চিত্রটি অঙ্কন করেছি। তো এই বরাবর বিন্দুগুলো আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা অজীব রেখা পেয়ে যাচ্ছি। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা লিখবো, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যবধানের আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা আমরা ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে আমরা অজীব রেখাটি অঙ্কন করতে পারি। তো আর একটা কথা মনে রাখতে হবে যে প্রথম শ্রেণী যেখান থেকে শুরু হবে তার থেকে এক আমাদের মাইনাস করে তারপরে
যেমন 31 ছিল, 30 থেকে তারপরে উচ্চ সীমা 40, 50, 60 এভাবে আমাদের শ্রেণী ব্যবধানে লিখতে হবে। তো এভাবে আমরা অজীব রেখা অঙ্কন করতে পারি। তো এরপরে আমরা এখানে যে চিত্রটি অঙ্কন করেছি তারই বর্ণনা আমরা দিব। তো দেখো পাশে আমাদের বর্ণনা আছে। তো দেখো বর্ণনাতে আমরা কি বলেছি যে ছক কাগজ, এটা একটা ছক কাগজ, ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার প্রতি ঘরকে আমরা কি ধরেছি, দেখো শ্রেণী ব্যবধানের উচ্চ সীমার প্রতি ঘরকে 2 একক ধরে এবং y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার প্রতি ঘরকে 1 একক ধরে আমরা অজীব রেখা অঙ্কন করা হয়েছে। তাহলে y অক্ষ বরাবর আমরা প্রতি ঘরকে 1 একক ধরেছি, অজীব রেখা অঙ্কন করা হয়েছে, যার মূল বিন্দু এই যে ও থেকে আমাদের 30 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে আমরা কি ব্যবহার করেছি, ছেদ চিহ্ন ব্যবহার করেছি। তাই আমরা লিখেছি যার মূল বিন্দু থেকে 30 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এটা ছিল আমাদের 2 নং গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান। এরপরে আমরা 3 নং সৃজনশীলটির সমাধান করব, চলো। তো দেখো 3 নং সৃজনশীলে আমরা রেখেছি যে 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হলো 40, 60, 35, 55 ডট ডট এগুলো দেওয়া আছে, উপাত্তগুলো দেওয়া আছে আর কি। তো এখান থেকে আমাদের কোন প্রশ্নতে কি বলেছে দেখো যে 9, 3, 7, 15, 12, 13 এবং 12 এর মধ্যক নির্ণয় করো। আমাদের এই সংখ্যাগুলো কি নির্ণয় করতে বলেছে, মধ্যক। তো মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে আমরা কি করি, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে লিখি। তো দেখো প্রথমে আমরা লিখব যে উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই ছোট থেকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় সাজাই আমরা পাচ্ছি 3, 7, 9, 12, 12, 13, 15। তারপরে আমাদের কি করতে হবে, এখানে কয়টা উপাত্ত আছে গুনতে হবে। যেমন আমরা এখানে গুনে পেলাম 7টা উপাত্ত আছে, তাহলে এখানে উপাত্তের সংখ্যা n সমান 7, যা একটা বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা যদি হয় তাহলে তার মধ্যক নির্ণয় সূত্রটা হলো মধ্যক ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড 2 তম পদের মান। তাহলে n এর মান আমরা পেয়েছি 7, 7 বসাই দিলাম প্লাস 1 ডিভাইডেড 2, তাহলে 7 আর 8/2, তাহলে 8 কে 2 দ্বারা কাটলে 4 হচ্ছে। তাহলে 4তম পদের মানই হবে আমাদের মধ্যক। তাহলে গুনি 1, 2, 3, 4, 4তম পদের মান আমাদের কত, 12। তো 12ই হলো আমাদের মধ্যক। এটা আমাদের কোন প্রশ্নের সমাধান। কিভাবে মধ্যক নির্ণয়, এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। দেখো 5 শ্রেণী ব্যাপ্তির সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। তো চলো, তো খ নং প্রশ্নের সমাধান দেখো 5 শ্রেণী ব্যাপ্তির সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। তো গাণিতিক গড় নির্ণয় করতে গেলে তো আমাদের অবশ্যই একটা সারণী প্রয়োজন হচ্ছে। তো এই সারণী প্রয়োজনের জন্য আমাদের শ্রেণী সংখ্যার মানটা আগে বের করে নিতে হবে। তো শ্রেণী সংখ্যার মানটা বের করে নেওয়ার জন্য আমাদের যে সকল তথ্য মানে উদ্দীপকে যে সকল উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তের মধ্যে আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটি খুঁজে বের করতে হবে। তারপরে আমরা পরিসর বের করে সেখান থেকে শ্রেণী সংখ্যা বের করতে পারবো। তো দেখো উপাত্তের সর্বোচ্চ মান হলো আমাদের 68, মানে এই উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি মান হলো 68, আর সর্বনিম্ন মানটা হলো আমাদের 35 মানে 35। তারপরে পরিসরের সূত্র আমরা জানি, পরিসর সমান সমান উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান তার প্লাস 1। তো দেখো উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, তো এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, 34। এখন আমরা শ্রেণী সংখ্যা বের করে নিব। তো শ্রেণী সংখ্যা বের করে নিতে গেলে আমাদের পরিসরকে যদি আমরা এই 5 শ্রেণী ব্যাপ্তির সারণী বলেছে 5 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা শ্রেণী সংখ্যা পাবো। শ্রেণী সংখ্যা আমরা পেলাম 6.8। তো আমরা তো জানি যে আমাদের সারণীর যে টেবিল তৈরি করতে হবে সেখানে তো আর দশমিকের ঘর তো আমরা অঙ্কন করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হয়, আমাদের যদি দশমিক কোনো কিছু এসে থাকে তার পরবর্তী ঘরটা মানে পরবর্তী সংখ্যাটা আমাদের নিতে হয়। তো 6.8 বের হয়েছে, আমরা নিব 7 যদি, তাহলে এভাবে আমরা 7টা ঘর নিব। আর লেখার জন্য আমাদের একটা ঘর বাড়তি নিতে হয়, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে আমাদের মোট যদি ঘর সংখ্যা বের হয় শ্রেণীর সংখ্যা 7, তাহলে আমরা ঘর অঙ্কন করব 8টি। তো দেখো এখানে গাণিতিক গড় নির্ণয় সারণী আমরা শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, ট্যালি, গণসংখ্যা আর মধ্যমান গণসংখ্যা আমরা লিখেছি। তো শ্রেণী ব্যাপ্তিগুলো দেখো কিভাবে লিখতে হয়, আমাদের সর্বনিম্ন যে মানটা আছে সেখান থেকে লেখা শুরু করতে হয়, আর 5 শ্রেণী ব্যবধান করে বেড়েছে তাহলে এভাবে আমরা গুনবো যে দেখো 35 আছে, 35 থেকে শুরু, 35, 36, 37, 38, 39, তাহলে 5 করে গেলে আমার 39 করে বৃদ্ধি পাচ্ছে। তারপরে ঘরে দেখো 40, 41, 42, 43, 44। তারপরে মধ্যমান নির্ণয় করতে হবে। এই ঘরের মধ্যমান নির্ণয় করতে গেলে আমরা দুইটা শ্রেণী ব্যবধানে উচ্চ সীমা নিম্ন সীমা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাচ্ছি। তো
তো এভাবে আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। তারপরে দেখো মধ্যমানের পর আমরা গণসংখ্যা নির্ণয় করব। গণসংখ্যা নির্ণয়ের জন্য দেখো আমাদের 40 কোথায় আছে, তো আগে ট্যালি চিহ্ন বের করতে হবে, তারপর গণসংখ্যা। 40 এখানে আছে তাই আমি দিলাম। তারপরে আমাদের 60 আছে, এই যে এই ঘরে দেখো এখানে একটা ট্যালি চিহ্ন দিলাম। তারপরে আমাদের 55 আছে কোথায়, এই যে এখানে একটা ট্যালি চিহ্ন দিলাম। 55 আছে মনে করো যে উম, এই যে এই ঘরে এখানে একটা ট্যালি চিহ্ন দিলাম। তারপরে 58 আছে, এভাবে একটা ট্যালি ট্যালি চিহ্ন দিব। এই যে 55 থেকে 59 শ্রেণীতে আমাদের 58 আছে। 45 কোথায় আছে দেখো, 45 ওই যে দেখো 45 থেকে 49, এখানে আমরা একটা ট্যালি চিহ্ন দিব। আবার 60 আমাদের কোথায় আছে, এই যে 60 থেকে 64, এখানে আমরা একটা ট্যালি চিহ্ন দিব। তারপরে আমাদের 65 কোথায় আছে, এই যে এখানে 65 থেকে 69, এখানে আমরা একটা ট্যালি চিহ্ন দিব। তো এভাবে আমরা প্রত্যেকটি উপাত্ত থেকে আমরা ট্যালি চিহ্ন নির্ণয় করব, আর যেগুলো আমাদের ট্যালি চিহ্ন হবে সেগুলোই আমাদের হবে গণসংখ্যা। তো আমি আপনাদের কাছে নিজের দুঃখ প্রকাশ করতেছি, সেটা হলো যে আমি যখন এই ক্লাসটি ভিডিও করতেছিলাম তখন কেমনে একটা ফোন কল আসার কারণে আর কি আমার এই ভিডিওটির আর কি রেকর্ডিং গুলো অফ হয়ে গেছে। আমি আর এটা না চেক করে ভিডিও স্টার্ট করছিলাম। তো যার কারণে পরবর্তীতে আমাকে অ্যাপস এর মাধ্যমে সাউন্ডটা অ্যাড করে দিতে হচ্ছে। তো অনেক সময় কথার একটু অমিল হবে, কিন্তু অনেকটা আমি চেষ্টা করেছি কথাগুলো মিলিয়ে দেওয়ার জন্য। তো আপনারা এই বিষয়টা একটু কষ্ট করে হলেও বুঝে নিয়েন, কারণ এগুলো পরিসংখ্যান অতি একটি সহজ বিষয়, এখান থেকে সবাই করতে পারে সমাধান। তবে আমি তোমাদের জন্য যে 3টি প্রশ্ন নিয়ে এসেছি, এই 3টি প্রশ্ন এমন ভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তুমি যে বোর্ডেরই স্টুডেন্ট হও না কেন, যদি তুমি এই 3টা পারো তাহলে তুমি অবশ্যই পরীক্ষাতে 2টাই কমন পাবা। তবে কোনো কোনো বোর্ডে যদি একটা কমন নাও আসে, তবে একটা প্রতিটি বোর্ডে আসবে, এটা শিওর থেকে নাও যে একটি তুমি কমন পাবাই। বাট আর একটা যদি অনেক বোর্ডে নাও আসে, তো তোমাকে তো একটাই লিখতে হচ্ছে ঘ বিভাগ থেকে, তো তুমি একটাই লিখতে পারবা। তো তোমার পড়াশোনাকে আমি এই পরিসংখ্যান থেকে সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য এই একটা সাজেশন নিয়ে এসেছি 2025 পরীক্ষার্থীদের জন্য। তো দেখো এখন এখানে আমরা ট্যালি চিহ্নগুলোই গণসংখ্যাতে বসিয়ে দিব। তো এখানে আমাদের দেখো ট্যালি চিহ্ন প্রথম ঘরে 2 আছে, তাহলে গণসংখ্যাও 2 হবে। দ্বিতীয় ঘরেও 2 আছে, গণসংখ্যা 2 হবে। তৃতীয় ঘরে 5 আছে, গণসংখ্যা 5। এভাবে প্রত্যেকটা ঘরে যা ট্যালি চিহ্ন আছে সেই ট্যালি চিহ্নগুলোই হবে আমাদের গণসংখ্যার চিহ্ন। তো আমি কিছু তোমাদের জন্য আবার কোন প্রশ্ন আলাদা করে রেখেছি। তো এই 8টা কোন প্রশ্ন আর এই 3টা সৃজনশীল যদি তোমরা নিজের ভিতর ধারণ করতে পারো, তাহলে তুমি এখান থেকে 10 মার্ক পাবাই, মনে করো 100% 10 মার্ক পাবা। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমি গণিতের সকল বিষয় থেকে, অর্থাৎ সেট, বীজগণিত, তারপরে ত্রিকোণমিতি, পরিমিতি, বৃত্ত, জ্যামিতি, সকল কিছু থেকে সাজেশন নিয়ে আসবো। তো দেখো গণসংখ্যার আমরা সমাধান করে পেলাম 30। আর দেখো এই এফআই এক্সআই ঘরের মানটা কিভাবে বের করব, এই যে এফআই আর এক্সআই এর মানটা অর্থাৎ মধ্যমান গণসংখ্যার মানটা গুণ করে আমরা এই ঘরে লিখবো। তো প্রথম ঘরে লিখলাম, দ্বিতীয় ঘরে দেখো 42 আর মধ্যমান 2, এই দুইটা গুণ করলে আমরা পাচ্ছি 84। তো এভাবে আমরা ক্রমান্বয়ে সকল মানগুলো বের করব। তারপরে এই এফআই এক্সআই এর মানটা আমরা সমষ্টি নির্ণয় করব আর কি, টোটাল যোগ করে এখানে নিচে লিখে দিব। তো দেখো গাণিতিক গড় সমান আমরা জানি সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড এন। তো সামেশন এফ আই এক্স আই এর মান আমরা পেলাম 1670, সেটা লিখলাম। আর এন এর মান আমরা পেয়েছি 30, এন এর জায়গায় আমরা 30 মান বসিয়েছি। তারপরে এটা ক্যালকুলেশন করলেই আমাদের সমাধান হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের মান বসিয়ে শুধু ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা আনসার পেলাম হলো 55.67। তো এটাই আমাদের প্রশ্নের আনসার। তো আমি তোমাদের সাজেশন নিয়ে আসবে এবং সাজেশন গুলোর উত্তরও নিয়ে আসবো, তোমরা সকল বোর্ডেই কমন পাবা। আমি কারণ অনেক বোর্ড অ্যানালাইসিস করে তোমাদের জন্য সকল প্রশ্ন। সারণী হতে বর্ণনা সহ আয়তলেখ অঙ্কন করো। তো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের 3টি বিষয় মাথায় রাখতে হবে, একটা হলো শ্রেণীব্যাপ্তি, একটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর একটা হলো গণসংখ্যা। এই 3টা যদি আমরা মান বের করে নিতে পারি সারণী থেকে, তাহলে আমরা খুব সহজেই অজীব রেখা আমরা খুব সহজে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো। তো দেখো শ্রেণীব্যাপ্তি যেটা ছিল, এটা আর গণসংখ্যা আমরা খ নং প্রশ্নতে পেয়ে গিয়েছি। তো এটা সেখান থেকে আমরা নোট করে নিব। আর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করার জন্য আমাদের প্রথম শ্রেণীসীমা, নিম্ন শ্রেণীসীমা থেকে আমরা 0.5 মাইনাস করে দিব এবং উচ্চ শ্রেণীসীমা থেকে আমরা 0.5 অ্যাড করে দিব, তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা পাবো। তো দেখো এখানে 35 আছে, তাহলে 35 থেকে 0.5 মাইনাস করলে 37.5। আর 39 এর সাথে যদি আমরা 0.5 অ্যাড করে দিই, তাহলে আমাদের 39.5 হবে। এই যে দেখো, আর 39 এর সাথে 0.5 অ্যাড করে দিলে 39.5, এটাই আমরা পেলাম।
তো দ্বিতীয় ঘরের আবার দেখো 40 থেকে যদি আমরা 0.5 মাইনাস করে দিই তাহলে আমাদের 39.5 হবে। আর 44.5 44.5 এর সাথে যদি আমরা 0.5 অ্যাড করে দিই তাহলে আমরা 44.5 পাবো আর কি। আবার দেখো 45 আছে, এর থেকে যদি আমরা 0.5 মাইনাস করে দিই তাহলে আমরা পাবো 44.5, আর 49-এর সাথে যদি আমরা 0.5 যোগ করে দিই তাহলে আমরা পাবো 49.5। অর্থাৎ শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা থেকে 0.5 মাইনাস এবং উচ্চ সীমা থেকে 0.5 প্লাস করে দিলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা পাবো। তো এটাই আমরা দেখো এখন অঙ্কন করব ছক কাগজে। এক্স দিলাম আমি এখানে প্রাইম, আর এখানে দিলাম ও, এখানে দিলাম এক্স, আবার নিচে দিলাম ওয়াই প্রাইম ও আর ওয়াই। তো আমরা ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা নিব হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা আছে সেটা আমরা এক্স অক্ষ বরাবর লিখে ফেলবো। তো আর একটা কথা তোমাদের বলে রাখি, তো পরীক্ষাতে কিন্তু গ্রাফ পেপার অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবা, তা না হলে কিন্তু মার্ক দেবে না। আমি তোমাদের বিষয়টি ফুটে তোলার জন্য আর কি বিভিন্ন কলম ব্যবহার করেছি এখানে। আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিব, ওয়াই অক্ষ বরাবর আমরা নিব গণসংখ্যা। তো গণসংখ্যার আমরা কি করেছি, প্রতি ক্ষুদ্রতম আমরা 5 ঘরকে আমরা একক ধরেছি। একক ধরার কারণে আমরা 5 ঘর পর 1 লিখেছি, তারপরে আর 5 ঘর পর 2 লিখেছি, আবার 5 ঘর পর 3 লিখেছি, এভাবে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখেছি। তো দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 39.5 এর ঘরে আমাদের গণসংখ্যা আছে কত, গণসংখ্যা আছে 2। তো আমরা এই যে গণসংখ্যা 2 বরাবর আমরা এখানে একটা বিন্দু দিয়ে দিব। তারপরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 44.5 এর ঘরেও আমাদের গণসংখ্যা আছে 2, তো আবার আমরা 2 এর ঘরে একটা বিন্দু দিয়ে দিব। তারপরে দেখো আমাদের 49.5 এর ঘরে আমাদের গণসংখ্যা আছে 5, তো 5 আমরা কোথায় আছে, এই যে গণসংখ্যা, এই যে এই বরাবর 5 আছে, আমরা এখানে একটা বিন্দু দিয়ে দিব। তারপরে আমাদের আছে হলো 3, পরের ঘরে 3 দিয়ে দিব। তারপরে আছে আমাদের 59.5 এ আছে হলো 5, তো আবার আমরা 5 এর ঘরে একটা বিন্দু দিব। তারপরে 64.5 এ আছে আমাদের হলো 7, 7 এর ঘরে একটা বিন্দু দিব। আর শেষে আমাদের আছে হলো 6, 6 এ একটা বিন্দু দিব। তো তারপরে এখন আমরা এই বিন্দুগুলা যদি যোগ করে দেই, দেখো এই যে এখান থেকে যেখান থেকে শুরু হয়েছে আর কি, এখান থেকে এই যে যোগ করে দিলাম, তারপরেরটা আমি আবার যোগ করে দিলাম, তারপরে আবার এই যে যে বিন্দুটা আছে সেই বিন্দু বরাবর আমি দাগ টেনে তারপরে সেটা আবার যোগ করে দিলাম একবারে নিচ বরাবর, এই যে। তারপরে আবার এটা আমি যোগ করে দিলাম, অর্থাৎ বিন্দুগুলা শুধু আমি যদি এখন যোগ করে দেই তাহলেই কিন্তু আমি একটা আয়তলেখ পেয়ে যাচ্ছি। যোগ করে দিলাম, তারপরে এই যে আমি এটা যোগ করে দিলাম। এগুলো কিন্তু অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবা। তারপরে দেখো এই যে এটা আমি যোগ করে দিলাম। তো এটাই আমাদের হয়ে গেল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর গণসংখ্যা থেকে আমাদের আয়তলেখ। তো তুমি যদি চাও মনে করো যে না আমি এগুলোকে একটু আলাদাভাবে দেখানোর জন্য আমি এখানে একটু দাগ টেনে দিব, তাহলে তুমি একটাতে দাগ টেনে দিতে পারো। আর না দিলেও সমস্যা নেই, আবার দিলেও সমস্যা নেই, তুমি এভাবে একটু দাগ টেনে দিতে পারো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে এক্সামিনারের, আর হলো দেখতেও সুন্দর লাগবে। তো এটা হলো আমাদের আয়তলেখ অঙ্কন করলাম আমরা লেখচিত্রটি। এখন এর বর্ণনা আমরা লিখব। তো দেখো এর বর্ণনাতে ছক কাগজে এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রতি ঘরকে এক একক ধরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বরাবর প্রতি এক ঘরকে ক্ষুদ্রতম এক ঘরকে আমরা এক একক ধরেছি, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যার প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমরা কি ধরেছি, 5 ঘরকে আমরা এক একক ধরেছি। আমরা 5 ঘরকে এক একক ধরেছি, এর কারণ কি, যদি 5 ঘরকে এক একক ধরে আমাদের আয়তলেখ অঙ্কন করা হয়েছে। তারপরে দেখো যার মূল বিন্দু থেকে আমাদের বলা হয়েছে, আমরা এখানে 5 ঘরকে এক একক ধরেছি কারণ তা না হলে চিত্রটা অনেক ছোট হয়ে যাবে, কারণ গণসংখ্যার মানগুলো অনেক ছোট দেওয়া আছে। অর্থাৎ সংখ্যা 2, এভাবে 2, 5, 3, 7 এগুলো অঙ্কন করা অনেক ছোট হয়ে যাবে আর কি, চিত্রটা দেখতে খারাপ লাগবে। এই জন্য আমরা গণসংখ্যার 5 ঘরকে এক একক ধরেছি। তারপরে দেখো যার মূল বিন্দু থেকে আমাদের 34.5 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে আমরা ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো এটা ছিল আমাদের 3 নং সৃজনশীল প্রশ্নটি। তো আমি যে 3টা সৃজনশীল প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই 3টা সৃজনশীল প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025 এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আপনি যে বোর্ডের স্টুডেন্ট হন না কেন, আপনার
একটি প্রশ্ন যদি আপনি পরিসংখ্যান থেকে পরীক্ষাতে কমন পেতে চান, তাহলে এই 3টি প্রশ্ন না সমাধান করে আপনি পরীক্ষা দিতে যাবেন না। এখন আমি আপনাদের জন্য কিছু আলাদা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। দেখো, বিশেষ দ্রষ্টব্যতে আমি রেখেছি কনং এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা 3টা সৃজনশীলে মোট 3টি কনং প্রশ্ন সমাধান করা শিখেছি। তবে আমাদের আরো কিছু কনং প্রশ্ন জেনে রাখা ভালো, কারণ পরিবর্তন হলে শুধু আমাদের কনং প্রশ্নটি পরিবর্তন হতে পারে। তো এই জন্য আমি আলাদা করে আপনাদের জন্য আরো 8টি কনং প্রশ্ন নিয়ে এসেছি। এই 8টি প্রশ্ন জানা থাকলে আপনার আর কোনোভাবেই এই পরিসংখ্যান থেকে মিট যাবে না। তো প্রথমে 1 নং প্রশ্নতে বলেছে যে এই উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। তো আমরা জানি যে মধ্যক নির্ণয় করতে গেলে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে প্রথমে আমাদের সাজাতে হয়। এই যে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তারপরে আমাদের দেখতে হয় যে এখানে উপাত্তের সংখ্যা কয়টা আছে। দেখো, আমরা গুণে পেলাম 6টা। এখানে n সমান 6, যা জোড় সংখ্যা। তো মধ্যক জোড় হলে আমাদের মধ্যক জোড়ের একটা সূত্র আছে, সেটা হলো n/2 তম পদের মান প্লাস n/2 প্লাস 1 তম পদের মান ডিভাইডেড 2। তারপরে দেখো, তো n এর মান আমরা কত পেলাম? 6 পেলাম। তো দেখো, n এর জায়গায় আমরা n এর মানটা বসাই দিয়েছি 6/2। তারপরে দেখো, তম পদের মান আমি ডট ডট দিয়েছি, প্লাস আবার n এর মান 6/2 প্লাস 1 তম পদের মান। তো কাটাকাটি করে উপরে পাচ্ছি 3 তম পদের মান প্লাস 3 আর প্লাস 1 এ 4, 4 তম পদের মান। তো 3 তম পদের মান আর 4 তম পদের মান ডিভাইডেড 2। তো 3 তম পদের মান আমরা যেটা সাজিয়ে পেলাম 1 2 3, এই দুই উপাত্তগুলো 3 তম পদের মান 22 প্লাস আর 4 তম পদের মান 1 2 3 4 27, আমরা লিখলাম 27। তো এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের 24.5 আসতেছে, অর্থাৎ 24.5 আসতেছে। এটাই আমাদের কোন প্রশ্নের সমাধান। তো মধ্যক আমরা প্রশ্নতে বিজোড় শিখেছি, এখানে আমরা জোড় শিখলাম। তো জোড় মধ্যকের নিয়মটাও আমাদের জেনে রাখা ভালো। তারপরে দেখো, 2 নং প্রশ্নতে আমরা রেখেছি যে 6 7 8 10 2 6 3 8 উপাত্তগুলোর প্রচুরক কোনটি। তো আমরা প্রচুরক নির্ণয় করা এখন শিখব। তো প্রচুরক হলো যে উপাত্ত সমূহের মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেটাই হলো প্রচুরক। তো এখানে আমরা দেখতেছি 6 আর 8 সংখ্যাটি সর্বাধিক বার আছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রচুরক হবে 6 ও 8। তো দেখো, 6 ও 8 এই সংখ্যা দুটি আমরা উপাত্ত সমূহের মধ্যে যাচাই করে দেখলাম যে এই সংখ্যা দুটি সর্বাধিক বার আছে, অর্থাৎ 2 বার করে আছে। তাই আমরা বলতে পারতেছি যে প্রচুরক হলো আমাদের 6 ও 8। তো এইভাবে আমরা প্রচুরক নির্ণয় করব। তারপরে দেখো, আমরা এখন 3 নং প্রশ্নটি দেখব। তো দেখো, 3 নং প্রশ্নে আমি কি রেখেছি যে 19, তারপরে 21 26 13 11 27 29 উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তো উপাত্তগুলোর গড় নির্ণয় করার সূত্র হলো উপাত্তগুলোর যোগফল ভাগ উপাত্তগুলোর সংখ্যা। অর্থাৎ যে উপাত্তগুলো আছে সেই উপাত্তগুলো 19, তারপরে প্লাস 21 প্লাস 26 প্লাস 13 প্লাস 11 প্লাস 27 প্লাস 29 ডিভাইডেড 7। অর্থাৎ উপাত্তগুলোর সংখ্যা 7টা আছে, 7 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই আমাদের গড়। 4 নাম্বার আমরা রেখেছি চলকের পরিচয় সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি। তো প্রচুরক নির্ণয়ের সূত্রটি হলো l প্লাস f1 ডিভাইডেড f1 প্লাস f2 ইন্টু h। তো যেহেতু চলকের পরিচয় সহ বলেছে, তো এখানে দেখো আমরা লিখেছি L1 হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, L হলো আমাদের প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, আর F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আর তারপরে আমাদের F2 টা হলো আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, আর H টা হলো আমাদের শ্রেণীব্যাপ্তি। তো চলকের পরিচয় সহ আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটি জানলাম। তারপরে 5 নং এ আমরা রেখেছি চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি। চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো আহ, চলকের পরিচয় মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো মধ্যক সমান l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। তো এখানে l হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আর n টা হচ্ছে আমাদের গণসংখ্যা, তারপরে fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, h টা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি, আর fm টা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো এইভাবে আমরা চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্রটি জানলাম। এরপরে দেখো, 6 নং এ আমরা রেখেছি বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা লেখো। তো বিচ্ছিন্ন চলক কাকে বলে? দেখো, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হতে পারে তাকে বিচ্ছিন্ন চলক বলে, যেমন জনসংখ্যা আর উপাত্তমূলক চলক যেগুলো, সেগুলোকে বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক হলো যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে, যেমন বয়স উচ্চতা ওজন, এগুলোকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। 7 নং এ আমরা রেখেছি গণসংখ্যা বহুভুজ কি। তো দেখো, সমাধানে সব কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকেই গণসংখ্যা বহুভুজ বলে।
তো এখানে গণসংখ্যা বহুভুজ কি এর স্থলে থাকতে পারতো যে অজীব রেখা কি, তো অজীব রেখা হলে আমরা কি করতাম বলতাম যে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে যে লেখচিত্রটি অঙ্কন করা হয় তাকে আমরা অজীব রেখা বলি। আবার আমরা যদি আমাদের বলে আয়তলেখ বলতে কি বুঝো, তাহলে আমরা বলতাম সক্কাগজে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে যে লেখচিত্রটি অঙ্কন করা হয় তাকে আয়তলেখ বলা হয়। তো এখানে আমরা একটাই রেখেছি গণসংখ্যা বহুভুজ কি এক। তো তোমরা এইভাবে তোমরা বাকিগুলোরও অ্যান্সার করতে পারো। তারপরে দেখো ৮ নং প্রশ্নতে রেখেছি কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপগুলো লেখো। তো কেন্দ্রীয় প্রবণতাগুলো হলো উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার যে একটা প্রবণতা আছে সেটাই হলো কেন্দ্রীয় প্রবণতা। তো দেখো এখানে আমি কি লিখেছি, উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকেই কেন্দ্রীয় প্রবণতা বলে। আর সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো গাণিতিক গড়, মধ্যকার, প্রচুরক। তো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জন্য মোট 3টি সৃজনশীল রেখেছি পরিসংখ্যান থেকে। এই 3টি সৃজনশীল থেকে তুমি যদি 3টি সমাধান করে নিজের ভিতরে আয়ত্ত করে নিতে পারো, অর্থাৎ নিজে পারবাই 3টির যে কোনো একটি করলে, এমন অভিজ্ঞতা তোমার থেকে থাকে, তাহলে তুমি মনে করো তুমি রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তুমি অবশ্যই ঘ বিভাগের পরিসংখ্যান থেকে একটি লিখতে পারবা, অবশ্যই পারবা। তো এই 3 কোয়ালিটির সৃজনশীল প্রশ্নের সাথে আমি তোমাদের জন্য কিছু অতিরিক্ত কনং প্রশ্ন রেখেছি, কারণ এই কনং প্রশ্নের একটু পরিবর্তন দেখা দিতে পারে সৃজনশীল প্রশ্নে। তো গুরুত্বপূর্ণ আমি 8টি কনং প্রশ্নেরও সমাধান তোমাদের মাঝে উপস্থাপন করলাম। তো এই 8টি কনং প্রশ্ন এবং 3টি সৃজনশীল প্রশ্ন, এটাই হলো তোমার 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত 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 সাজেশন। এবং এখান থেকে তুমি অবশ্যই প্রতি বোর্ডে একটা করে কমন পাবাই পাবাই পাবাই, ইনশাল্লাহ একটা কমন তুমি পাবাই। তাই তুমি এই 3টা সৃজনশীল আয়ত্ত করে তুমি পরীক্ষাতে যাবে, তাহলে তুমি 10 মার্ক পেয়ে গেলা। আমি তো তোমাদের সামনে প্রশ্ন এবং উত্তর দুটোই করে দিয়েছি, যাতে করে তোমাদের আলাদা করে উত্তর খুঁজতে না হয়। তো তোমাদের সিলেবাসকে সংক্ষিপ্ত করে দেওয়ার জন্য আমার এই পরিশ্রমটি। এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি গণিতের বীজগণিত, সেট ফাংশন, সূচক, লগারিদম, ধারা, তারপরে বৃত্ত, ত্রিকোণমিতি, পরিমিতি, দূরত্ব, উচ্চতা, এগুলো থেকে আমি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং সাজেশন নিয়ে চলে আসবো এবং সেগুলোর উত্তরও করে দিব তোমাদেরকে। তবে তার আগে তোমরা কিন্তু বলতে ভুলো না যে এরকম ভিডিও তোমরা চাও কিনা। তো তোমাদের সাড়া পেলেই কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো আশা করি ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা সকলে এসএসসি পরীক্ষার জন্য খুব সুন্দর একটি প্রিপারেশন নেবেন, কারণ এটা আপনাদের জীবনের প্রথম পাবলিক সার্টিফিকেট, যেটাকে কাজে লাগিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। সুতরাং এই পরীক্ষাতে ভালো না করার কোনো বিকল্প নেই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই বলে আমি আমার ক্লাস ভিডিওটি শেষ করছি।